আজকে আমরা যারা রয়েছি বিকাশ ভবনে তাদের কারণ নাম সেই বাক কমিটির রিপোর্ট, সিবিআই রিপোর্ট কোথাও নেই। তাই আমরা সত্যি খুব হতচকিত যে আমাদের এটা কেন যাবে। তাই আমরা আশা করি চাকরি পেলাম। চাকরি আমাদের 2016 সালে রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল। সেই রিক্রুটমেন্ট আমরা পেলাম 2018 শেষ থেকে। 11, 12, 19 আমি নিজে 9-10-এর ম্যাথমেটিক্সের টিচার। তো সেই রকম রিক্রুটমেন্ট হওয়ার পরে 2019 সালের জানুয়ারি মাস থেকে আমি শিক্ষকতা শুরু করলাম। কোনো কিছুই জানতে পারলাম না। এই যে দুর্নীতি হয়েছে এগুলোর কোনো কিছু খবরই আমাদের কাছে ছিল না। প্রথম খবর পেলাম যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা লিস্ট পাবলিশ করলেন। সেই লিস্টটা কিন্তু আমরা এসএসসির ওয়েবসাইটেই দেখেছি, মানে যে ওয়েবসাইটে আমরা আমাদের নিজেদের রেজাল্ট দেখেছি সেই ওয়েবসাইটেই আমরা দেখলাম যে আমি যেহেতু 9-10-এর, তাহলে আমি তখন দেখলাম চিফ জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে ওটা একটা লিস্ট দেওয়া হয়েছে এসএসসিকে। এসএসসি সেটা পাবলিশ করেছে, তাদের রেকমেন্ডেশন ক্যান্সেল। তো আমি যেহেতু 19-এর একজন শিক্ষক বা শিক্ষিকা, সুতরাং আমি সেখানে গিয়ে আমার নামটা সার্চ করলাম যে কোনোভাবে আমার নামটা সেখানে এসে গেছে কিনা। দেখলাম যে আমার নাম সেখানে নেই। সুতরাং আর তো কোনো চিন্তাভাবনার কোনো প্রশ্নই ওঠে না। সঙ্গে সঙ্গে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম যে ঠিক আছে, ওখানে যাদের নাম আছে তাদের নিয়ে বা টানাটানি হবে। কিন্তু অভাবনীয়ভাবে গত বছর 2024 সালের 22শে এপ্রিল আমাদের ঠিক গরমের ছুটির পরের দিন, সেই দিনটায় সকালবেলা ওরকম 11টা নাগাদ অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে আমাদের পুরো প্যানেলটা নাকি ক্যান্সেল। সেখানে নাকি 17 দফা দুর্নীতি হয়েছে। সেখানে নানান রকম যে দুর্নীতি, তার মধ্যে ওয়েমার মিসম্যাচ রয়েছে, ব্ল্যাঙ্ক ওয়েমার রয়েছে। সেটা অবশ্য ওয়েমার মিসম্যাচের মধ্যে, কিন্তু ওয়েমার মিসম্যাচ বলতে বোঝানো হচ্ছে যারা 5 পুরো ব্ল্যাঙ্ক নয়, কিন্তু যারা 6 পেয়েছে তাদেরকে করা হয়ে গেছে 50। এটা বলছে নাম্বার ম্যানিপুলেশন হয়েছে, তারপরে র্যাঙ্ক জাম্পিং হয়েছে, তারপরেও আরও নানান দুর্নীতি, 17 দফা দুর্নীতি রয়েছে। কিন্তু মুশকিল হলো যে এদেরকে নিয়ে যারা এই কোনো দফার মধ্যেই পড়লো না, সিবিআই লিস্টে তারা নেই, তখন এইটা যখন যাদের নাম ওই লিস্টে এলো তারা চলে গেল সুপ্রিম কোর্টে যে না আমাদের নামে এরকম। খুব স্বাভাবিক সেটা। সুপ্রিম কোর্টে যাওয়ার পর তাদের এই রেকমেন্ডেশন ক্যান্সেলেশনের ওপরে একটা স্টে আসলো। স্টে আসার পরে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিল যে এটা আবার লোয়ার বেঞ্চ মানে হাইকোর্টের বেঞ্চেই আবার ফেরত আসবে। এবং হাইকোর্ট এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ সরকারকে নির্দেশ দিল যে আপনার একটা কমিটি তৈরি করুন। তখন তৈরি হলো একটা বাক কমিটি। সেই বাক কমিটি আবার তাদের ইনভেস্টিগেশন চালালো। সেই ইনভেস্টিগেশন থেকে যে রিপোর্ট চলে এলো, সেই রিপোর্টের অনুযায়ীও কিন্তু আজকে আমরা যারা রয়েছি বিকাশ ভবনে তাদের কারণ নাম সেই বাক কমিটির রিপোর্ট, সিবিআই রিপোর্ট কোথাও নেই। তাই আমরা সত্যি খুব হতচকিত যে আমাদের এটা কেন যাবে। তাই আমরা আশা করে থাকলাম যে আমরা সুপ্রিম কোর্টে যাব। তো সেই জন্য হাইকোর্টে সেই 2024 সালে 22শে এপ্রিলের রায়কে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে এলাম। এবং সেই সুপ্রিম কোর্টে মহামান্য আদালত, যেটা সর্বোচ্চ আদালত, আমাদের অবশ্যই আশা ছিল যে ঠিক আছে সুপ্রিম কোর্টে তো সবসময় ন্যায় বিচার পাওয়া যাবে। কিন্তু সুপ্রিম কোর্টে তখন ডিওয়াই চন্দ্রচূড়ের আমলে অনেক শুনানি হলো। চন্দ্রচূড় আমাদের স্টে দিলেন, মানে এই যে বাতিলের ওপর স্টে দিলেন, এবং আমরা আবার স্কুলে ফিরে গেলাম। যদিও আমাদের আন্দোলন চলছিল এবং আমরা রাজ্য সরকারের সেরকম সহযোগিতা পেলাম না। চন্দ্রচূড় তখন বললেন যে আমরা ভাবলাম যে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা রাজ্য সরকারের কাছে কী চাইবো, কী চাইলে আমাদের বাঁচার উপায়। আমরা তো জানি যে আমাদের ওয়েমারটা দিয়ে দিই, কারণ আমার ওয়েমারটা আমার কাছে নেই, আমি শুধু পরীক্ষার্থী। টেন্ডার ভাই কাকে দিয়েছিল এটা আমার জানা সম্ভব নয়। তাহলে রাজ্য সরকারের কাছে যা কোয়েশ্চেন এসছে হাইকোর্টের মানে এই বাতিল প্রসঙ্গে, রাজ্য সরকার সেগুলো জবাব দিয়ে দিক। কিন্তু রাজ্য সরকার এবং মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি বললেন যে আচ্ছা এখন তো কেসটা সুপ্রিম কোর্টে, তাহলে সুপ্রিম কোর্ট কী চাইছে, সুপ্রিম কোর্ট তো কিছু চাইছে না। তখন আমরা আমাদের যে ছিল কপিল সিব্বল ছিলেন এবং অভিষেক মনু সিংভি ছিলেন এবং আরও নানান একদম দিগ্বিজয়কারী আমাদের সব মানে অ্যাডভোকেটরা ছিলেন, আমাদের হয়ে লড়াই করছিলেন। তারা চন্দ্রচূড়ের কাছে সওয়াল করলেন এবং চন্দ্রচূড় তার মহাশয় তার রিটায়ারমেন্টের আগে বললেন যে ঠিক আছে আমরা একটা মডালিটিস ঠিক করে দেব। ব্যাস এসএসসি এবার সেইটাতে চললো, মডালিটিস ঠিক করে দেবে, সেই মতন আমরা চলবো। কিন্তু চন্দ্রচূড় চলে গেলেন, তার জায়গায় আসলেন খান্না, এবং তিনি চন্দ্রচূড়ের ওই স্টে অর্ডার, এই মডালিটিস দেওয়া, এই কোনো কিছুর মধ্যে উনি গেলেন না।
ওনার প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজে, ওনার কথাবার্তাতে মনে হয়েছে যে উনি কোনো কিছুই শুনতে আগ্রহী নন। হয়তো উনি ডিটারমেন্ট, তবুও উনি ওরকম সর্বোচ্চ আদালতের একজন প্রধান বিচারপতি, আমাদেরকে এই কথা বলবার দৃশ্যতা থাকে না, কিন্তু আজকে এই কথা বলতে হচ্ছে। তার কারণ খান্নার বেঞ্চে যতগুলো আমাদের হয়েছে, কি বলে, শুনানি হয়েছে, সেখানে কিন্তু সিস্টেমেটিক ফ্রডের কথা বিকাশবাবু, শামীমবাবু ওরা তোলার পরে উনি সিস্টেমেটিক ফ্রডের দিকে যাননি কথা। কিন্তু আজকে উনি 3 তারিখে যে ভার্ডিক্টটা উনি দিয়ে দিলেন এবং সেখানে হাইকোর্টের রায়কেই বহাল রাখা হলো, সেখানে কিন্তু সেই সিস্টেমেটিক ফ্রডের কথাই তুলে উঠেছে। তাই এখন আমাদের হারানোর ভয় আর কিছু নেই। এখন আমাদের সংগ্রামটা করতে হবে যে রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ যা তাদের ডকুমেন্ট দেয়নি, যা লোপাট করেছে, যা লুফলস রেখেছে, সেই জন্য সুপ্রিম কোর্ট এরকম একটা রায় দিয়েছে। এবং আমরা আশা রাখছি যে আমাদের গতকালকে যিনি আমাদের মিস্টার গাওয়াই উনি আসলেন প্রধান বিচারপতি হিসাবে, উনি এই বিষয়টা রিভিউ পিটিশনের মাধ্যমে উনি দেখবেন এবং আমাদের রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ যথাযথ ডকুমেন্ট দেবে। কিন্তু রাজ্য সরকার কেন চাইবে এই ডকুমেন্টগুলো দিতে? সেই জন্যই আমাদের আন্দোলন যে ওনার রাজ্য সরকারের তাগিদটা কীভাবে অনুভব করবে, সেই তাগিদটা যাতে অনুভব করে। আমাদেরকে যা খুশি বলা যায়, সবসময় আমরা দেখেছি যে ধর্ষকরা বুক উঁচিয়ে মুখ ফুলে ঘুরে বেড়ায়, লজ্জা পায় সেই ধর্ষিতা। তাই আমরা আজকে 2016 প্যানেলের টিচাররা আমরা সবাই লজ্জা পাই যে আমরা 2016 প্যানেল, যেন আমরা কোনো অপরাধ করেছি, কিন্তু আমরা তো কোনো অপরাধ করিনি। তাই আমরা এখনও আশা রাখছি এবং আন্দোলনের মাধ্যমে আমরা রাজ্য সরকারকে সেই দাবি তুলে ধরছি রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার যাতে সেই তাগিদটা অনুভব করে যে এতগুলো যোগ্য শিক্ষার্থীকে এইভাবে মেরে ফেলা যায় না। যদি সেটা হয় তাহলে পশ্চিমবঙ্গ কিন্তু ভয়াবহ দিন দেখবে। কি নাম? অদিতি বসু।